আসসালামু আলাইকুম। প্রিয় দ্বিতীয় বর্ষ অনার্স পরিসংখ্যানের ছাত্রছাত্রীরা, সবাই কেমন আছো? আশা করি এই করোনাকালীন সময়ে সবাই নিজ নিজ বাড়িতে সুস্থ আছো। আমরা তোমাদের সুস্থতা কামনা করছি। তো এই বর্তমান এই কঠিন পরিস্থিতিতে তোমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেই শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছেন, আমি সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছি এবং তাদের এই মহতী কার্যক্রমের সাথে আমাকে সংযুক্ত করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি অত্যন্ত আনন্দিত। তো সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিস্টেম্যাটিক স্যাম্পলিং বা ধারাবাহিক নমুনায়নের পরবর্তী অংশগুলা। ধারাবাহিক নমুনায়নের প্রথম অংশ আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। এটা আমাদের 10ম ক্লাস। আমাদের কোর্সের নাম হচ্ছে স্যাম্পলিং টেকনিক এবং কোর্স কোড হচ্ছে 223603। তো শিক্ষার্থীরা, আমার পরিচয় তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি এমসি কলেজে কর্মরত এবং সহকারী অধ্যাপক পরিসংখ্যানের। আমরা শুরু করি। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি ধারাবাহিক নমুনায়ন কি, ধারাবাহিক নমুনায়নের প্রকারভেদ, ধারাবাহিক নমুনায়নে বিভিন্ন প্রাক্কলন, নমুনাগড়ের বেদাঙ্ক, তারপর নমুনাগড়ের বেদাঙ্কটা আবার একটা আছে তোমার পপুলেশন ভেরিয়েন্স উইদিন সিস্টেম্যাটিক স্যাম্পলিং এ, অর্থাৎ এস স্কয়ার WSY দিয়ে। আর আরেকটা আছে আমার ধারাবাহিক নমুনায়নের ক্ষেত্রে যদি যে মানগুলি আছে সেই মানগুলা যদি সহ সম্পর্ক থাকে, অর্থাৎ মানগুলি যদি একটা অন্যটার সাথে কোরিলেটেড হয়, তাহলে পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট একটা আছে WSI, মানে হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট উইদিন সিস্টেম্যাটিক স্যাম্পল। সেটার মাধ্যমে ভেরিয়েন্স আমরা আলোচনা করেছি এর আগে। তো আজকে আমরা এর অন্যান্য যে প্রাক্কলন আছে সেই প্রাক্কলন গুলা আমরা করব এবং অন্যান্য নমুনায়নের সাথে ধারাবাহিক নমুনায়নের যে মিল বা অমিল সেটা নিয়ে আমরা কথা বলবো। তো শিক্ষার্থীরা, তোমরা আমার আগের ক্লাসে ধারাবাহিক নমুনায়নের বিষয়গুলা আশা করছি তোমরা সেগুলা শিখেছো এবং সেগুলা নিয়ে পড়াশোনা করছো এবং বুঝে নিয়েছো। তো আজকে আমরা ধারাবাহিক নমুনায়নের যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ধারাবাহিক নমুনায়নে নমুনাগড়ের বেদাঙ্কের সাথে স্তরিত দৈব নমুনায়নের নমুনাগড়ের বেদাঙ্কের তুলনা। আমরা স্তরিত দৈব নমুনায়ন কি তোমাদের মনে আছে? স্তরিত দৈব নমুনায়নে নমুনাগড়ের বেদাঙ্ক আমরা কিভাবে বের করেছি, এটা আমরা স্তরিত দৈব নমুনায়নের যে ক্লাসগুলি ছিল সেখানে আশা করি তোমাদের মনে থাকার কথা। তো আমরা ধারাবাহিক নমুনায়নে নমুনাগড়ের যে বেদাঙ্ক পেলাম তার সাথে স্তরিত দৈব নমুনায়নগড়ের কি পার্থক্য বা মিল অমিল আছে সেটা আমরা এখানে আলোচনা করার চেষ্টা করি। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমরা ধারাবাহিক নমুনায়নের এই বিষয়গুলো আমরা এর আগেও কথা বলেছি। আবার আমরা একটু রিমাইন্ড তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে ধরি আমরা আমাদের সমগ্রের আকার হচ্ছে ক্যাপিটাল এন, সেই ক্যাপিটাল এন আকারের একটা সমগ্র হতে আমরা স্মল এন আকারের একটা ধারাবাহিক নমুনা নিব এবং নমুনাটা এমন ভাবে নিব, এটা আমরা আগেই জানি যে ক্যাপিটাল এন অর্থাৎ সমগ্রের আকার যেন নমুনার আকারের সাথে এমন একটা সংখ্যা নিলাম যার সাথে গুণ করলে যেন সমগ্রের আকারের সমান হয়। এবং তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই কে ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই স্মল এন। এখানে কে এর পরিচয় আমরা এর আগেও বলেছি, আজকে আমরা আবার সেটা রিপিট করছি। কে হলো নমুনায়ন ব্যবধান বা স্যাম্পলিং ইন্টারভ্যাল, যেটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হবে। এখন ধরি আমরা সমগ্রটাকে
n স্তরে ভাগ করা হয়েছে, স্মল n স্তরে ভাগ করা হয়েছে। তাহলে প্রত্যেকটা স্তরে আমার কতগুলো একক থাকবে? অবশ্যই k সংখ্যক একক থাকবে। আরো ধরি আমরা যে yi যে হলো যেতম স্তর থেকে প্রাপ্ত i তম নমুনার একক। তাহলে যেতম স্তরের গড় y ডট j, আমরা যদি স্তরিত দৈব নমুনা ধারাবাহিক নমুনাটাকে স্তরিত দৈব নমুনা হিসাবে ট্রিট করি, তাহলে আমাদের নোটেশন গুলো কিন্তু এরকম হবে। যেতম স্তরে গড় হচ্ছে y ডট j বার, এটা সমান হচ্ছে সামেশন yi j। যেতম স্তরে আমরা বললাম আমাদের স্তর আছে কতগুলো? k সংখ্যক। তাহলে j এর মান হচ্ছে i এর মান হচ্ছে 1 টু k, সংখ্যক আমার ধারাবাহিক নমুনা। আর যেতম মান, যেতম স্তর যেহেতু বলেছি আমি, যেতম স্তর থেকে i তম মান। এখানে শিক্ষার্থীদের একটা বিষয় লক্ষ্য করে তোমরা, এখানে i তম মান স্তরটা হচ্ছে যে, এই জন্য দেখো আমি এখানে y বার ডট j দিয়েছি, ঠিক আছে? তাহলে ডটে কি ছিল? i, তাহলে i তম নমুনার জন্য। তাহলে i এর মান কত? 1 থেকে k। তাহলে আমাদের i এর মান যদি 1তম k হয়, আর তাহলে yi j মানটা কতগুলো আছে? k সংখ্যক মান আছে। তাহলে y ডট j বার সমান যেতম স্তরের গড়টা কত হবে? আমার যেহেতু মান আছে i তম স্তরে মান আছে কেটা, তাহলে k সংখ্যক মানের সমষ্টিকে k দ্বারা ভাগ করলেই ওই যেতম স্তরের গড়টা আমরা পাবো। আশা করি তোমরা এখানে এই ফ্যাক্টটা আমরা বললাম, এই ফ্যাক্টটা বুঝতে পারছো। এবং বেদাঙ্কটা হবে, যেতম স্তরের বেদাঙ্ক কি হবে? এস জে স্কয়ার। তাহলে যেতম স্তরে আমার সমগ্রকের মান কতগুলো হবে? এন যেটা, তাহলে 1 বাই এন জে মাইনাস 1। পপুলেশন ভেরিয়েন্সের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটা আমরা লিখলাম। i j থেকে ওই স্তরের যে গড় আছে y ডট j বার, তার ব্যবধানের বর্গকে এন জে মাইনাস 1 এটা দিয়ে ভাগ করলেই সেটাকে আমরা বলতেছি যেতম স্তরের ভেরিয়েন্স। এখানে একটু লক্ষণীয় বিষয়, তোমরা আমি দেখো এখানে এন জে লিখেছি, কিন্তু আমার এখানে যেতম স্তরে কতগুলো মান আছে? আমরা বলছি যে i এর মান কত? k। তাহলে এন জে এর মান প্রকৃতপক্ষে k হিসাবে ধরতে হবে। আমি এখানে তোমরা দেখে ধারাবাহিক নমুনার ক্ষেত্রে যে k সংখ্যক ধারাবাহিক নমুনা আমরা নিলাম, সেটাকে যদি স্তর হিসাবে বিবেচনা করি, তাহলে ওই ধারাবাহিক নমুনার যে সংখ্যা সেইটাকেই আমরা ওইখানেই আমার স্তরের মোট উপাদানটা আমরা পেয়েছি, অর্থাৎ n সমান k আমরা এখানে ধরে নিব। ধরে নিলেই আমরা স্তরিত দৈব নমুনায়নের সাথে ধারাবাহিকের নমুনায়নের তুলনাটা করতে পারবো। তাহলে n যে সমান আমরা k দিয়ে দিলাম। তাহলে s j স্কয়ার সমান প্রকৃতপক্ষে কি? 1 বাই k মাইনাস 1 i ইকুয়াল টু 1 টু ky i j মাইনাস y ডট j বার হোল স্কয়ার। এখানে তো n যে সমান যে k লিখতে পারি আমরা, দেখো এখানে যে সংখ্যাটা সমষ্টি তার সামটা কত? k। তো এই জন্য n যে সমান আমরা এখানে k বসাবো। k সংখ্যক ধারাবাহিক নমুনাকে আমরা যে পেলাম, ধারাবাহিক নমুনাকে এক একটা স্তর হিসাবে যদি চিন্তা করি, তাহলে আমাদের স্তরের সংখ্যা কত? kটা। সেই বিষয়টি আমরা এখানে বলছি। এবং সমগ্র গড় y বারটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? মোট তথ্য সংখ্যা হচ্ছে yi j i equal to 1 to k j equal to 1 to n। আর আমাদের ওইখানে তো আমরা জানি যে মোট তথ্য সংখ্যা কত হবে? 1 বাই kn ছিল, এটা আমরা উল্টায় n কে লিখে ফেলছি। n কে সমান কিন্তু আমার ক্যাপিটাল n, এটা আমরা 1 বাই ক্যাপিটাল n ডাবল সামেশন yi j হিসেবে আমরা লিখতে পারি। তোমরা এখানে লক্ষ্য করো, এটা যদি আমরা এখানে নিয়ে যাই, এই যে yi j j equal to 1 to n, তাহলে যেতম স্তরের গড়টা কত? এই যে আমরা এখানে দেখো 1 সামেশন yi j i equal to 1 to k এটা সমান y টু j বার ছিলাম না? তাহলে দেখো আমরা এটা সমান কি লিখতে পারি? i equal to 1 to k yi j এটা সমান কিন্তু আমরা y ডট j বার লিখতে পারি। j equal to 1 to n আমার থেকেই গেল। তাহলে 1 বাই n এটা যদি আমার এখানে যায়, এই যে 1 বাই k এই মানটা যদি যায়, তাহলে আমার এখানে এই বিষয়টা থেকে গেল। আচ্ছা এইখানে একটু শিক্ষা তোমরা স্ক্রিনে দেখো, এখানে i equal to 1 হয়ে গেছে, এটা হবে আসলে j equal to 1। আমি আবার রিপিট করছি, এই যে n যখন ছিল সেখানে j ছিল, এটা ভুলে i হয়ে গেছে, তোমরা এটা ঠিক করে নিও, j equal to 1। ওকে, তাহলে সমগ্র y বার সমান আমরা কি পেলাম? 1 বাই n j equal to 1 to n y ডট j বার। ওকে বন্ধুরা, তো আমরা এখন দেখি পরবর্তী এতে কি আছে আমাদের।
এখন একটি স্তরের একক সমূহের ভেদাঙ্ক, আমরা যে ধারাবাহিক নমুনাকে এক একটা ধারাবাহিক নমুনাকে এক একটা স্তর হিসেবে আমরা ট্রিট করেছি, সেই স্তরের যে একক আছে অর্থাৎ ওই স্তরের যে একক, সেই একক সমূহের মধ্যে ভেদাঙ্ককে আমরা বলছি এস স্কয়ার ডাব্লিউ এস টি, অর্থাৎ পপুলেশন ভেরিয়েন্স উইদিন স্ট্রাটিফাইড স্যাম্পলিং, উইদিন স্ট্রাটিফাইড, ডব্লিউএসটি মানে হচ্ছে স্ট্রাটিফাইড, অর্থাৎ স্তরের যে একক আছে তাদের মধ্যে মধ্যে যে ভেরিয়েশন, সেই ভেরিয়েশন বা ভেরিয়েন্স আমরা বলতেছি স্কয়ার ডব্লিউএসটি। এটা সমান কত? এক্সপেকটেশন অফ yij মাইনাস ওই স্তরের গড় কত? y ডট জে বার, আর ওই স্তরের মান আছে yij, তাহলে ওই মান থেকে তার বিফলের বর্গের গাণিতিক প্রত্যেকই কিন্তু আমরা ওই এককগুলির মধ্যকার ভেদাঙ্ক হিসাবে আমরা ডেফিনেশন আমরা ভেরিয়েন্সের ডিফারেন্স এটা লিখতে পারি। এটা সমান কি? এটা সমান তোমরা লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, এখানে যে বিষয়টা আছে যেটা আমার আগে আসতেছে, তাহলে যে ইকুয়াল টু 1 to n, তাহলে সম্ভাবনা সূত্র অনুযায়ী yij, তাহলে যে এর মানের সম্ভাবনা কত আসবে? যে তোমার মানটা যদি আসে তার সম্ভাবনা 1/s, 1/n। আর এখানে ডট আছে অর্থাৎ i equal to 1 to k, তাহলে ওই মানটা থাকবে না, কম থাকবে, যেহেতু প্রথম মানটা এভাবে চলে আসছে, তাহলে ওই মানটা যদি বাদ দিই তাহলে ওখানে কয়টা মান আসবে? k সংখ্যক মানের মধ্যে একটা মান আমার চলেই আসলো, তাহলে পরবর্তীটার সম্ভাবনা হবে k মাইনাস 1। এই জন্য এখানে 1/n ইন্টু k মাইনাস 1 হিসাবে এই রাশিটার সম্ভাবনা এসেছে, এবং বাকিটা তো অ্যাজ ইট ইজ, ইকুয়াল টু 1 to n, i equal to 1 to k। ধরি স্তরের গড় হতে ধারাবাহিক নমুনার প্রতি জোড়া মানের বিচ্যুতির মধ্যকার সংশ্লেষাঙ্ক। আমরা যেমন এর আগের ক্লাসে ধারাবাহিক নমুনার মানগুলোর মধ্যে যে কোরিলেশন ছিল, পপুলেশন কোরিলেশন র দ্বারা প্রকাশ করা হয়, আর স্যাম্পল কোরিলেশনকে তোমরা জানো এর আগে আমরা পড়েছি স্মল আর দ্বারা প্রকাশ করা হয়, এটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো। তাহলে আমরা যেহেতু এখানে ধারাবাহিক নমুনাটাকে স্তর হিসাবে বিবেচনা করেছি, তাহলে সেই ক্ষেত্রে তাদের মধ্যকার যে সংশ্লেষাঙ্ক সেটাকে আমরা বলছি ডব্লিউএসটি, অর্থাৎ এককগুলোর মধ্যে স্তরের ভিতরের যে একক আছে সেই এককগুলোর প্রতি জোড়ার জন্য যে সংশ্লেষাঙ্ক সেটাকে আমরা বলতেছি ডব্লিউএসটি। তাহলে ডব্লিউএসটি ডেফিনেশন কি? র এর ডেফিনেশন কিন্তু তোমরা যখন, আমি এর আগের ক্লাসেও বলছি যেখানে র এসওয়াইএস অর্থাৎ সিস্টেমেটিক স্যাম্পলিং এর ছিল, পপুলেশন কোরিলেশন কোএফিশিয়েন্টের ডেফিনেশন ইন টার্মস অফ এক্সপেকটেশন, কারণ গাণিতিক যখন সমগ্র বা পপুলেশনের কোনো মেজার হবে তার সাথে অবশ্যই গাণিতিক প্রত্যাশা জড়িত থাকবে। তো এই ডেফিনেশনটা তোমরা ফার্স্ট ইয়ার ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি কোর্সে গাণিতিক প্রত্যাশা যে চ্যাপ্টার ছিল সেখানে কিন্তু এই ধরনের ফর্মুলা পড়েছে, ভেরিয়েন্স এর ফর্মুলা, মিন এর ফর্মুলা। মিন সমান কি ছিল? এক্সপেকটেশন অফ এক্স। ভেরিয়েন্স সমান কি ছিল? এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স। কিভাবে পপুলেশন কোরিলেশন কোএফিশিয়েন্ট এর ডেফিনিশনটা ছিল এরকম। আমাদের এখানে আমরা yij আর yiu দুইটা ভেরিয়েবল, সেই জন্য আমরা এখানে এভাবে ওখানে ছিল x মাইনাস x y মাইনাস y, আর এখানে আমরা এটা x এর জায়গায় yij আর y এর জায়গায় yiu, ঠিক একইভাবে আমরা এখানে এক্সপেকটেশন অফ ডিভাইডেড বাই এটা লিখলাম। লক্ষ্য করে দেখো এই এক্সপ্রেশনের দুইটা যে রাশি আছে, এই প্রথম মান yij মাইনাস y ডট জে বার, এটার জন্য আমার ইয়েটা কি আসবে, মানটা কি আসবে, আর দ্বিতীয় অংশের জন্য আমার মানটা কি আসবে, ইম্পর্টেন্ট জিনিস। yij মাইনাস y ডট জে বার, লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, তাহলে i এর মানটা কতটা আছে? এটা, তাহলে আমরা প্রথম যে মানটা আমরা আনলাম সেটা তো আমরা জানি যে জৈবভাবে চয়ন করি, তাহলে তার সম্ভাবনা কত? অফকোর্স 1/k, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর সেই মান। আর দ্বিতীয় যে রাশি আছে yiu মাইনাস y ডট ইউ বার, এখানে yiu, এই যে ইউ এর মান কিভাবে আছে লক্ষ্য করে তোমরা দেখো, যে নট ইকুয়াল টু ইউ, যে ইউ এর সমান না, যে এর মান কত? n, তাহলে যে এর জন্য সেটা কত আসবে সম্ভাবনা? যে এর জন্য আসবে n। আর নট ইকুয়াল টু যেহেতু ইউ, তাহলে ইউ এর ওই পরবর্তী মানের জন্য কি আসবে? n ইন্টু n মাইনাস 1, তাহলে এখানে এর জন্য কে আর
জে নট ইকুয়াল টু ইউ এর জন্য আমার আসতেছে n ইনটু n মাইনাস 1। এটা হচ্ছে গিয়ে এই দুইটা রাশির সম্ভাবনা, এক্সপেকটেশন নিলে সম্ভাবনা আসে। বাকিটা তো আমার ফর্মুলা অনুযায়ী আমরা লিখলাম। ঠিক কিভাবে নিচের রাশিটা তোমরা লক্ষ্য করে দেখো, yi যে মাইনাস y ডট j বার হোল স্কয়ার। এখানে যেহেতু কোনো প্রবলেম নাই, তাহলে i এর জন্য আসবে আমার k, j এর জন্য n, 1/n এটা চলে আসবে। তাহলে এই রাশিটাকে যদি আমরা মডিফাই করি, মডিফিকেশন করি, তাহলে আমরা কি লিখতে পারি? তোমরা লক্ষ্য করে দেখো, এই kn আর এই kn বাদ যাচ্ছে। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমার এখানে থাকলো 1/n মাইনাস 1 আর এখানে 1/n। এখন নিচে হরে যে রাশিটা আছে, এই যে ডাবল সামেশন yi যে মাইনাস y ডট j হোল স্কয়ার, লক্ষ্য করে দেখো এই যে এই রাশিটা ডাবল সামেশন yi যে এবং y ডট j হোল স্কয়ার, এটা সমান আসলে কি? এটা সমান কিন্তু আমরা এইভাবে এই যে কোনাকুনি বজ্রগুণন যদি করি, তাহলে এটা সমান হচ্ছে n ইনটু k মাইনাস 1 s স্কয়ার ws। লক্ষ্য করে দেখো এই মানটা আমরা এখানে বসায়া দিচ্ছি। এই যে লক্ষ্য করে দেখো n ইনটু k মাইনাস 1 n ইনটু k মাইনাস 1 স্কয়ার wst। আর এই n মাইনাস 1 থেকে আসছে এই যে উপরের যেটা, সেটা নিচে নেমে গেছে। ঠিক আছে শিক্ষার্থীরা? তোমরা এই ফ্যাক্ট আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? যদি এখানে প্রেজেন্টেশনে না বুঝো, পরবর্তীতে তোমরা এটা আমার ভিডিওটা দেখে ভালো করে দেখে নিও, বুঝে নিও। আশা করি তখন তোমরা আরো বেটার বুঝতে পারবে। তাহলে এখানে আমরা কি পেলাম? রো wst সমান পেলাম আমরা ডাবল সামেশন yij মাইনাস y ডট j বার ইনটু yiu মাইনাস y ডট u বার ডিভাইডেড বাই n ইনটু n মাইনাস 1 k মাইনাস 1 s স্কয়ার wst। এইখান থেকে আমরা এই যে উপরে লবের মধ্যে যে ডাবল সামেশন এই রাশি আছে, এটা সমান আমরা কি পাই? সুতরাং এই রাশিটা সমান হবে এই রাশি এখানে হর ইনটু রো wst n ইনটু n মাইনাস 1 k মাইনাস 1 স্কয়ার wst রো wst। এখন আমাদের এই মানটা কাজে লাগবে পরবর্তীতে, তো তোমরা লক্ষ্য রাখো। এখন আমরা আসি আমাদের ভেরিয়েন্স অফ y বার si এটা বের করতে। ভেরিয়েন্স অফ y বার s এর ফর্মুলা হচ্ছে 1/k সামেশন i ইকুয়াল টু 1 to k yi ডট বার মাইনাস y বার হোল স্কয়ার। এটা আমরা আগের ক্লাসেও বলছি যে বাই ডেফিনেশন অফ ভেরিয়েন্স অফ সিস্টেমেটিক স্যাম্পল, মিনের যে ভেরিয়েন্স, সেই ভেরিয়েন্সটা এটা আমরা বাই ডেফিনেশন সংজ্ঞা অনুযায়ী এটা আমরা জানি। এই মানটাকে আমরা একটু মডিফাই করব, আমাদের আমরা যেই রেজাল্ট বের করতে চাই সেই রেজাল্টের জন্য আমাদেরকে এটাকে ভেঙে একটু লিখতে হবে। তাহলে আমরা যদি লিখি 1/k, প্রথম যে সামেশনটা আছে সেটা আছে, ভিতরে যে yi ডট বার আছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি সেটাকে 1/n j ইকুয়াল টু 1 to n yi j। আমরা এইভাবে সেটাকে লিখতে পারি yi ডট বার। তাহলে j এর মানের জন্য আমরা এখানে মিন হচ্ছে yi ডট মানে হচ্ছে j তম মানের জন্য i তম ধারাবাহিক নমুনাগড়। তাহলে i তম ধারাবাহিক নমুনাগড় আমরা আগের ক্লাসে বলছি, ডেফিনিশন কি? 1/n সামেশন j ইকুয়াল টু 1 to small n yi j। তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয়, আমার আগের ক্লাসে তোমরা এটা দেখে নিও। এবং পরবর্তীতে পপুলেশন মিন যেটা আছে y বার, এটা আমরা আজকে কিন্তু তোমাদের এটা আমরা দেখাইছি যে y বার সমান 1/n j equal to 1 to small n y dot j bar। এই যে আমরা যদি আগের স্লাইডে যাই, তাহলে লক্ষ্য করে দেখো এই যে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই y dot j bar যেটা আমরা বললাম এটা আমরা এখানে দেখিয়েছি। তারপরে হ্যাঁ, মানটা আমরা এই y পপুলেশন মিন যেটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে? 1/n j equal to 1 to n y dot j bar। এটা কিন্তু এই y বারের মান হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা এটা আগের ক্লাসে কিন্তু এটা আমরা দেখিয়েছি যে পপুলেশন মিনের আনবায়াসড এস্টিমেট যেটা, সেইটা ছিল কিন্তু এটা। এখন এইখানে যে মানটা আছে সেই মানটা থেকে আমরা কি করলাম? এই যে n আছে, যেহেতু কনস্ট্যান্ট, এটাকে যদি বাইরে নিয়ে যাই, আমরা জানি কনস্ট্যান্ট সামেশনের বাইরে নেওয়া যায়। এখানে যেহেতু বর্গ আছে, তাহলে সেটা n স্কয়ার হিসেবে বাইরে চলে আসলো। এই প্রথম সামেশনটা i এর সামেশনটা ঠিক রাখলাম, j এর যে সামেশনটা আছে সেটাকে আমরা কি লিখবো? লক্ষ্য করে দেখো, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এটা মানো j টু 1 to n, এটা মানো j ইকুয়াল টু 1 থেকে n। তাহলে আমরা সামেশনটা বাইরে নিয়ে এটাকে আমরা yi j মাইনাস y ডট j বার হিসেবে লিখতে পারি। এই স্কয়ারটা কিন্তু সামেশনের বাইরে আছে, এই যে এই প্রথম বন্ধনীর উপরে,
এটা লক্ষ্য করে থাকো। এবং এই ভেরিয়েন্স অফ ওয়াই বার এস ওয়াই এস সমান কিন্তু এটা। এবং এটাকে আমরা কিভাবে লিখতে পারি পরবর্তী স্লাইডে দেখো আমরা কিভাবে ভাঙাইতে পারি। এই ধরনের ভেঙে লেখা কিন্তু আমরা এর আগেও লিখেছি শিক্ষার্থীরা। আমরা এটাকে লিখতে পারি এভাবে লিখতে পারি। আমাদের আগের স্লাইডে আমরা যেটা বললাম এটা আসলে কি লক্ষ্য করে দেখো, সামেশন ওয়াই জে মাইনাস ওয়াই ডট জে হোল স্কয়ার, তার মানে এটা হচ্ছে কতগুলো চলকের সমষ্টির বর্গ। তাহলে এই জিনিসটা বারবার আমরা এর আগের ক্লাসগুলোতে ইউজ করছি। কতগুলো চলকের সমষ্টির বর্গ, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, কতগুলো চলকের সমষ্টির বর্গ সমান কি জানি আমরা, চলকগুলোর বর্গের সমষ্টি প্লাস তাদের এই যে দুইটা করে মানের গুণফলের যোগফলের সমান। এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এটা লিখতে পারি এভাবে যে সামেশন এত স্কয়ার প্লাস এই যে নট ইকুয়াল টু জে দিয়ে এইভাবে আমরা লিখে ফেলতে পারি। এবং এইভাবে 1/n স্কয়ার কে এটা আমার আগেই আছে, আর আই এর যে সামেশনটা সেটা তো আগেই ছিল, এই সামেশনটার সাথে এটা অ্যাড করে নিলাম। ঠিক একইভাবে দ্বিতীয় যে টার্মটা আছে তার সাথে এটা গুণ প্লাস এই সামেশনটা অ্যাড করে নিলে আগের স্লাইড থেকে মানটা এরকম ভাবে আসে। ঠিক আছে, আগের স্লাইডে যদি আমরা যাই তাহলে লক্ষ্য করে দেখো এই যে 1/n স্কয়ার কে এবং আই এর যে সামেশন এটা তো আমার আছে, আর এই টার্মটার জন্য যে টার্ম আমরা পেলাম তার সাথে এটা গুণফল হিসাবে আসবে। এই যে দেখো এখানে আমরা লিখে ফেললাম। এখন শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো। এই যে ডাবল সামেশন i ইকুয়াল টু 1 টু k j ইকুয়াল টু 1 টু n yi j মাইনাস y ডট j বার হোল স্কয়ার, এটা সমান আমরা কি লিখি? এটার মানটা কিন্তু আমরা একটু আগেই তোমাদেরকে আমি দেখিয়েছি। যাই লক্ষ্য করে দেখো, এই যে ডাবল সামেশন i ইকুয়াল টু 1 টু n j ইকুয়াল i ইকুয়াল টু 1 টু k j ইকুয়াল টু 1 টু n yi j y ডট j হোল স্কয়ার, এটা সমান কি n ইনটু k মাইনাস 1 স্কয়ার wst। আর এই যে ডাবল সামেশন i equal to 1 to k j not equal to u to n yi j y dot j bar yiu minus y dot u bar, এটা সমান আমরা কি পেয়েছি n into n minus 1 k minus 1 square wst rho wst। আমরা এই রাশিগুলির মান পরবর্তী স্লাইডে দেখো আমরা এই যে এটার জন্য আমরা এটা বসাইয়ে দিলাম, আর এটার জন্য আমরা এই যে n into n minus 1 k minus 1 square wst rho wst, অর্থাৎ এই সামেশন যে পদগুলি আছে টার্মগুলি তার মানগুলো আমরা বসিয়ে দিলাম আমরা এরকম পাই। এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে তার চেহারাটা দাঁড়ায় এরকম n into k minus 1 n square k square wst কমন নিলে 1 plus n minus 1 into rho wst। wst মানে হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্ট উইদিন স্ট্রাটিফাইড স্তরের মধ্যে যে একক সেই এককগুলোর মধ্যকার সংশ্লেষণ কোরিলেশন কোএফিশিয়েন্ট বোঝাচ্ছি আমরা। তারপরে এখানে আমরা এটাকে যদি এই যে n কে দিয়ে গুণ করলাম তাহলে মাইনাস n, আর এখানে n স্কয়ার কে n কে ইনটু n দিলাম। কেন দিলাম লক্ষ্য করে দেখো, n কে সমান কি আমাদের আমরা আগেই বলছি ধারাবাহিক নমুনায়নে স্মল n এর সাথে k গুণ করলে ক্যাপিটাল n সমগ্রকের আকার সমান হয়। তাহলে এটা সমান ক্যাপিটাল n, আর এটা তো স্মল n আছে, এটা সমান ক্যাপিটাল n ইনটু n। দেখো লক্ষ্য করে দেখো এই টার্মটা কি হয়ে গেল, একটা সুন্দর একটা ফর্মেট আমরা এর আগে যে এসআরএস এ পড়েছি বা স্থিত দ্বিগুণনে পড়েছি তার মতো করে capital N minus small n divided by capital N into n square wst, এখানে অতিরিক্ত যেটা 1 plus n minus 1 into rho wst এই মানটা আছে। এখন আমরা যদি প্রতিটা ধারাবাহিক নমুনাকে একটা স্তর হিসাবে বিবেচনা করি সেই ক্ষেত্রে নমুনা গড়ের স্থিত দ্বিগুণ নমুনা গড়ের বেদাঙ্ক কি, স্থিত দ্বিগুণ নমুনা গড়ের বেদাঙ্কগুলো আমরা জানি, যেহেতু আমরা এখানে যে এক একটা ধারাবাহিক নমুনাকে একটা স্তর হিসাবে বলছি, তাহলে আমাদের ওই স্তরে সমগ্রকের মান কতটা আছে n j, আর নমুনা কতটা স্মল n j। তাহলে আমরা স্থিত উন্নয়নের যে বেদাঙ্ক তোমরা কি মনে করতে পারতেছো, সেই সূত্র অনুযায়ী আমরা কি লিখবো, j equal to 1 to small n 1 by small n j minus 1 by capital N j into w j s j square। শিক্ষার্থীরা তোমরা স্তরিত দৈব নমুনায়নে বেদাঙ্কের চেহারাটা যখন দেখবা ঠিক একই রকম, ওইখানে যে পার্থক্যটা হচ্ছে সেই জায়গায় n এর জায়গায় ওইখানে ছিল শুধু n, আর ক্যাপিটাল n জায়গায় ওইখানে ছিল শুধু ক্যাপিটাল n, আর ওখানে ছিল সেটা wi, ওখানে ছিল সেটা ক্যাপিটাল si স্কয়ার। তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা সেটা লিখো।
কিভাবে আমরা নোটেশনটা জাস্ট এখানে ভিন্ন নোটেশনটা জাস্ট পরিবর্তন হয়েছে, কিন্তু ভেরিয়েন্সের সূত্রটা কিন্তু স্তরিত দ্রব্য নমুনায়নের যে বেদাঙ্ক সেটার মধ্যে আমরা লিখলাম। এখন যদি লিখে থাকি তাহলে লক্ষ্য করে দেখো আমাদের স্মল এন জে যেটাকে আমরা বলছি প্রতিটা ধারাবাহিক নমুনাকে আমরা একটা স্তর হিসাবে আমরা নিয়েছি। তাহলে ধারাবাহিক নমুনায় আমরা কি করি, প্রথম এটা কি করি, আমরা র্যান্ডমলি একটা মাত্র নমুনা আমরা চুজ করি, বাকিগুলো একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আসে। তাহলে এন জে সমান হবে 1, এই যে আমি এখানে যেহেতু এন জে সমান 1, আর ক্যাপিটাল এন জে সমান কি, ক্যাপিটাল এন জে হচ্ছে ধারাবাহিক নমুনার সংখ্যা, আর স্তরিত ক্ষেত্রে সেটা হচ্ছে স্তরের সংখ্যা। ঠিক আছে, আর নমুনা কতটা, নমুনা হচ্ছে এন, যেটা যেহেতু ধারাবাহিক নমুনায় স্তরিত নমুনায় বিবেচনা করলে ওই এন জে এর মান 1, তাহলে এন জে পরিবর্তে 1 দিলে এটা হবে 1/1, তো 1/1 সমান 1, আর 1 বাই ক্যাপিটাল এন জে সমান হবে 1/k। আর এখানে ডব্লিউ জে, তো ডব্লিউ জে তো তোমরা জানো এটার নাম হচ্ছে গিয়ে, আমরা বলছি যে পপুলেশন প্রপোর্শন যেটা নিলাম সেটাকে আমরা ওয়েট হিসাবে বলি ক্যাপিটাল এন জে বাই ক্যাপিটাল এন। তো এন জে সমান আমরা বলছি কে, তাহলে কে সমান কে বাই ক্যাপিটাল এন, আর ক্যাপিটাল এন সমান ধারাবাহিক এন কে। তাহলে এটা এইভাবে যদি আমরা মডিফাই করি, এটা সমান আসলে ডব্লিউ জে সমান হচ্ছে কত, 1/n। এখানে যেহেতু ডব্লিউ জে স্কয়ার আছে, সরি ডব্লিউ জে আছে, তাহলে এটা কি হলো আমার 1/n, আর এস জে স্কয়ার। হ্যাঁ ঠিকই আছে, এখানে এটা পেলাম আমরা। আচ্ছা এখানে হ্যাঁ এন স্কয়ার ঠিকই আছে, এস জে স্কয়ারটা আমার থেকে গেল। লক্ষ্য করে দেখো, তাহলে পরবর্তী অংশে আমরা কি করব, এই এস জে স্কয়ার যে ভেরিয়েন্স আছে আমরা একটু আগে তোমাদেরকে দেখাইছি, প্রথম সামেশনটা আমার থাকবে এস জে স্কয়ার এর মানটা কত ছিল, তোমরা মনে করে দেখো একটু আগে আমি লিখেছিলাম, আমরা আগের স্লাইডে যদি যাই, এই যে এস জে স্কয়ার, কোথায় এস জে স্কয়ার, শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, এই যে দেখো এস জে স্কয়ার সমান কি 1/n জে মাইনাস 1, এত এটা সমান আমরা কি পেয়েছিলাম 1/k মাইনাস 1 সামেশন i ইকুয়াল টু 1 টু k yi যে মাইনাস y হোল স্কয়ার। এই মানটা আমরা এস জে এর পরিবর্তে আমরা পরবর্তী যে স্লাইড আছে আমরা সেই স্লাইডে ওখানে বসায়া দিব, এই যে লক্ষ্য করে দেখো সেই মানটা আমরা বসায় দিলাম, এই যে এস পরিবর্তে তাহলে 1/k মাইনাস 1 i ইকুয়াল টু 1 টু k yi যে মাইনাস y ডট j হোল স্কয়ার। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এই সামটা দুইটা সাম একসাথে নিয়ে গেলে এর সাথে হয়ে গেল, আর এখানে আমাদের কি আছে 1/k মাইনাস 1, আর এখানে k মাইনাস 1 একটা আছে, এখানে আছে n স্কয়ার k, n স্কয়ার k কে আমরা n কে ইনটু n হিসাবে আমরা লিখলাম, তাহলে এটা আমাদের কি হলো, এই k মাইনাস 1 এবং এই k মাইনাস 1 আমার বাদ গেল n। আচ্ছা এখানে এই যে এই জায়গায় একটু ভুল হয়েছে, তোমরা লক্ষ্য করে দেখো আমি এখানে 1/n স্কয়ার লিখে ফেলেছি, কিন্তু আমার w যে আছে, w যে সমান কি, w যে সমান k বাই n, k কাটা গেলে আসলে w যে এর মানটা 1/n না, তাহলে এখানে এটা স্কয়ার হবে না, এটা হবে 1/n, তাহলে এখানে n স্কয়ার কি আছে, এটা হবে nk, এটা হবে nk। তাহলে n কে যদি হয় তাহলে ফাইনালি দেখো যত জায়গায় n স্কয়ারে সেটা n হিসাবে থাকলে আমার এখানে এই n টা হবে না, এই n টা না হলে এই যে k মাইনাস 1 এবং k মাইনাস 1, এই যে k মাইনাস 1 এবং এই k মাইনাস 1 এটা যদি কাটা যায় তাহলে আমার কি থাকতেছে, এই k মাইনাস 1টা আমরা কাটবো না কারণ এটা আমাদের লাগবে। কিভাবে লাগবে আমি দেখাচ্ছি তোমাদের, আমরা এখানে k মাইনাস 1/n কে এখানে এই যে অতিরিক্ত n আসছে, এই n টা আসলে আমরা ভুল লিখছি n স্কয়ার হবে না, ঠিক আছে, সেই n টা বাদ দিলে আমাদের এখানে n কে, আর 1/k মাইনাস 1 ডাবল সামেশন yi j মাইনাস y ডট j হোল স্কয়ার, এইটুকু সমান আমরা কি লিখব, এইটুকু সমান হচ্ছে আমাদের s স্কয়ার wst। আমরা আগের স্লাইডে যদি যাই তোমাদেরকে একটু দেখাই, লক্ষ্য করে দেখো এই যে s স্কয়ার wst সমান কি, ঠিক আছে, ওকে।
তাহলে আমরা কি পেলাম, ভেরিয়েন্স অফ ওয়াই বার এস টি সমান পেলাম কে মাইনাস 1/n কে স্কয়ার WST। তাহলে স্তরিত দৈব নমুনায়নের নমুনাগড়ের বেদাঙ্ক হচ্ছে এটা, আর আমাদের সিস্টেমেটিকের বেদাঙ্ক কত এটা। তাহলে আমরা দুইটার ব্যবধান যদি নেই তাহলে আমরা কি পাই, আমরা এই মানটা বসালাম, যে সিস্টেমেটিকের এই মান বসালাম, n ক্যাপিটাল N মাইনাস স্মল n ডিভাইডেড বাই ক্যাপিটাল N ইনটু স্মল n স্কয়ার WST 1 প্লাস n মাইনাস 1 ইনটু র WST, আর আমার স্তরিত দ্বিগুণ মানে পাইলাম k মাইনাস 1 বাই n কে ডট স্কয়ার WST। আচ্ছা শিক্ষার্থীরা, তোমাদের এখানে একটা কনফিউশনের যে বিষয়টা আমি আমার কাছে মনে হচ্ছে, সেটা আমি একটু তোমাদের জন্য, আমি যদি পেন নেই, তাহলে পেন নিলে যে বিষয়টা আমি বলছি তোমরা লক্ষ্য করো, ডাব্লিউ এর মান এইটা, তাহলে এন যে সমান কে বলছি আমরা এন, এই মানটা সমান কি হবে, তোমরা যদি এখানে আমি লিখি তাহলে এটা সমান হবে 1 ডিভাইডেড বাই কে, তাহলে কি হবে 1 বাই কে। এখন তোমরা লক্ষ্য করে দেখো, সরি 1 ডিভাইড বাই কে না, 1 বাই এন, এই মানটা হবে 1 বাই এন, 1 বাই এন, এই যে মানটা আমরা লিখলাম এটা হবে 1 বাই এন, তাহলে w যে সমান 1 বাই এন। আমি এখানে আমার প্রেজেন্টেশন এখানে 1 বাই এন স্কয়ার আছে, তাহলে এই যে এই স্কয়ারটা হবে না, এখানে এই স্কয়ার টার্মটা হবে না। এই স্কয়ার টার্মটা যদি না হয় বন্ধুরা, তাহলে কি দেখবা তোমরা লক্ষ্য করে দেখো, আমি এটা তোমাদেরকে এখানে বোঝার জন্য আমি এটা এখানে ইডিট করে দেখাইলাম। এই যে এখানে এটা এটা 1 বাই n, একটু তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমি পেন যদি নেই তাহলে এখানে কে কে কাটা গেলে এটা আসলে 1 ডিভাইডেড বাই n, এই w যে সমান 1 বাই n, তাহলে এখানে w যে ছিল সেটা সমান 1 বাই n, এখানে স্কয়ার টার্মটা হবে না। স্কয়ার টার্মটা যদি না হয় তাহলে দেখো রেজাল্টটা কি, রেজাল্টটা কি হবে k মাইনাস 1 বাই n কে ইনটু s j ইকুয়াল টু 1 টু n s j স্কয়ার, s j এর মানটা আমরা আগেই বলছি এটা বসায় দিলাম, তাহলে এটা কি হবে k মাইনাস 1 বাই n কে, আর এখানে এটা হবে এই n টা থাকবে না, আগে বলছি, হ্যাঁ, তাহলে চেহারাটা কি রকম হবে, k মাইনাস 1 বাই n কে ইনটু 1 বাই k মাইনাস 1 ডাবল সামেশন। এখন এই যে 1 বাই k ইনটু এই যে রাশিটা আছে, এটা সমান আমরা কি লিখবো, এটা সমান আমরা লিখবো s স্কয়ার w s t। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করে দেখো, এই যে এই রাশিটা, এই যে লাল রং দিয়ে আমি যেটা, এটা সমান আমরা s স্কয়ার w s t লিখতে পারি। তাহলে এভাবে ভেরিয়েন্স অফ y বার s t সমান এটা। এখন আমরা ভেরিয়েন্স অফ y বার SOS মাইনাস ভেরিয়েন্স অফ y বার s t, ভেরিয়েন্স অফ y বার s এর মানটা কত, ভেরিয়েন্স অফ y বার s এর মানটা হচ্ছে এইটা, আর ভেরিয়েন্স অফ y বার s এটা হচ্ছে ভেরিয়েন্স অফ y বার SOS, আর s t এর মানটা কত, s t এর মানটা তো এই যে আমরা এখানে পেয়েছি, এই যে এইটা, এটা হচ্ছে ভেরিয়েন্স অফ s t। এই মানটা যদি আমরা এখানে আমি বসাইয়া দেই, তারপরে বিয়োগ করলাম, বিয়োগ করলে দেখো আমাদের কি আসে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে বিষয় তোমরা লক্ষ্য করবা, এই যে আমরা এখানে k মাইনাস 1 n কে কমন নিয়ে নিলাম, এই মানটাকে যদি আমরা ভাঙাই তোমরা লক্ষ্য করে দেখো, এই যে এখানে মানটা, যে এই যে এখানে এখানে লক্ষ্য করলে দেখবা এই যে এই জায়গাতে, এই যে এই জায়গায় এই ভেরিয়েন্সের মানটা এখানে যেটা আছে, এইখানে এই মানটা, আচ্ছা দাগ পড়ে গেছে, এই স্লাইডে আমরা ইরেজারটা নিয়ে যাই, ওকে নিয়ে আসি,
আমরা যেটা বলছিলাম তোমাদেরকে লক্ষ্য করে দেখো, এই যে মানটা আছে, এই মানটা যদি আমরা নেই, এই মানটা যদি আমরা নেই, তাহলে এই মানটা নিলে দেখো এখানে k মাইনাস ওয়ান বাই এন কে আছে, এখানেও তো k মাইনাস ওয়ান বাই এন কে আছে। k মাইনাস ওয়ান বাই এন কে নিলে এখানে কি কি থাকে দেখো, k মাইনাস ওয়ান বাই এন কে, এখানে যে অতিরিক্ত সেই এন তো এর সাথে কাটা যাবে, তাহলে k মাইনাস ওয়ান বাই এন কে নিলে এখানে থাকবে স্কোয়ার ডাব্লিউ এস টি, এটাও আমার কমন আছে, আমরা কমন নিতে পারি k মাইনাস ওয়ান বাই এন কে স্কোয়ার, এটা নিলে কি থাকবে আমার এখানে তো ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান রো ডাব্লিউ এস টি, আর বাকিটা কি থাকে, মানটা আমরা মডিফাই করলে এটাই হয় আর কি, এই মানটাকে মডিফাই করলে এই যে এখানে যে মান সেই মানটা আমরা লিখলাম। পরবর্তী লাইনে গিয়ে আমরা k মাইনাস ওয়ান বাই এন কে স্কোয়ার ডাব্লিউ এস টি, k মাইনাস ওয়ান বাই এন কে স্কোয়ার ডাব্লিউ এস টি কমন যদি নেই, তাহলে এখানে থাকছে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান রো ডাব্লিউ এস টি মাইনাস, এখানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান গেলে ফাইনালি কি আসলো আমাদের, k মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান বাই এন কে ইন্টু স্কোয়ার ডাব্লিউ এস টি রো ডাব্লিউ এস টি, এটা ঠিক আছে। তাহলে আমরা দেখলাম ভেরিয়েন্স অফ ওয়াই বার এসআইএস অর্থাৎ সিস্টেমেটিক স্যাম্পলিং এর ভেরিয়েন্স থেকে স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর ভেরিয়েন্সটা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা এই রাশিটা পেলাম। এখানে আমরা আবার যদি প্যান্ট নিয়ে আসি তাহলে একটু ভালো হবে, কি পেলাম, এই যে এই রাশিটা আমরা পেলাম। তোমরা লক্ষ্য করে দেখো আমার এখানে যে ইয়েটা আছে, মানটা আছে, সেই মানটা কি, ভেরিয়েন্স অফ ওয়াই বার এসআইএস এবং ভেরিয়েন্স অফ ওয়াই বার এসটি, তার ব্যবধানটা হচ্ছে এইটা। এই রাশিটা কি ধনাত্মক না ঋণাত্মক, এখানে কেটা কি, কেটা সর্বদাই পজিটিভ, কারণ স্যাম্পলিং ইন্টারভেল আমরা বলছি, সেটা তো অবশ্যই একটা সর্বদাই ধনাত্মক। হচ্ছে নমুনার আকার, এটাও ধনাত্মক, এদের গুণফলও সর্বদাই পজিটিভ। ডাব্লিউএসটি এটা হচ্ছে ভেরিয়েন্স, তাদের ভেরিয়েন্স স্তরের যে একক আছে তাদের মধ্যকার ভেরিয়েন্স, আমরা জানি ভেরিয়েন্স কখনো ঋণাত্মক হয় না। রো ডাব্লিউএসটি অর্থাৎ উইদিন স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং পপুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট, তার মান কত, তার মানটা আমরা জানি যে পপুলেশন কোরিলেশন মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে বিদ্যমান, ঠিক আছে। তাহলে এই টোটাল রাশিটা আমরা আমাদের কোন সিদ্ধান্তে আমাদেরকে পৌঁছায়, এটা আমরা এখন একটু দেখবো। তাহলে আমাদের এই যে মান, এখানে যে ভেরিয়েন্স অফ ওয়াই বার এসআই এবং ভেরিয়েন্স অফ ওয়াই বার এসটি অর্থাৎ স্তরিত দৈর্ঘ্য নমুনার ক্ষেত্রে ভেদাঙ্ক আর ধারাবাহিক নমুনা কোনটা ভালো, সেটা আসলে ডিপেন্ড করতেছে এই রো এর উপর, বাকি যে রাশিগুলো আছে তার উপর নির্ভর। রটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে, রটা যদি পজিটিভ হয়, আমি বলে দিচ্ছি পজিটিভ হলে, তাহলে কোন ভেরিয়েন্স এসআরএস স্ট্রাটিফাইড এর ভেরিয়েন্স সিস্টেমেটিক এর ভেরিয়েন্সের সাথে কি সম্পর্ক, আর যদি সেটা জিরো হয় কি সম্পর্ক, বা নেগেটিভ হইলে কি সম্পর্ক, এটাই আমরা পরবর্তী স্লাইডে কথা বলবো। তাহলে আমাদের আগে যেটা আমরা দেখালাম সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা ধারাবাহিক নমুনায়নের দক্ষতা নির্ভর করে পপুলেশন রিলেশন কোএফিসিয়েন্ট রো ডাব্লিউ এস টি এর উপর। যদি রো ডাব্লিউ এস টি এর মান 0 এর কম হয়, আমরা তো জানি কোরিলেশনের মান -1 থেকে +1, সো 0 এর কম হওয়ার মানে হচ্ছে নেগেটিভ হয়। নেগেটিভ যদি হয় তাহলে আগের যে বিপরীত আছে সেটা নেগেটিভ হবে, তাহলে ধারাবাহিক নমুনায়নের দক্ষতা স্থির নমুনায়নের চেয়ে বেশি। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি যদি আগের স্লাইডে আবার যাই, এখানে যে বিষয়টা আছে লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, ধারাবাহিক থেকে স্তরিত বিয়োগ করলে মানটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ হওয়ার অর্থ কি, এই সিস্টেমেটিক স্যাম্পলিং বা ধারাবাহিক স্যাম্পলিং এর মানটা ছোট। আমরা কি জানি ভেরিয়েন্স যার ছোট সেই তো সবচেয়ে ভালো এফিশিয়েন্ট, এই কথাটাই এখানে বলছি। রো ডাব্লিউএস এর মান যদি লেস দেন 0 হয় তাহলে ধারাবাহিক নমুনায়নের দক্ষতা স্তরিত দৈর্ঘ্য নমুনায়ন থেকে বেশি হবে, আর যদি 0 হয় তাহলে কিন্তু দুইটা নমুনায়নই সমান, ধারাবাহিক নমুনায়ন এবং স্তরিত দৈর্ঘ্য নমুনায়ন দুইটাই সমান হবে। আর যদি রো ডাব্লিউএসটি অর্থাৎ কোরিলেশন কোএফিসিয়েন্টের মান পজিটিভ হয়, পজিটিভ হওয়ার অর্থ কি, পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে আগের যে বিয়োগফল সেই বিয়োগফলটা কি, প্রথমে যেটা আছে সেটা বড় আর পরে যেটা ছোট, প্রথমটা রিভার্স সিদ্ধান্ত। অর্থাৎ সেই ক্ষেত্রে স্তরিত দৈর্ঘ্য নমুনায়নের চেয়ে ধারাবাহিক নমুনায়নের দক্ষতা কম হবে, অর্থাৎ স্তরিত দৈর্ঘ্য নমুনায়নের দক্ষতা বেশি হবে। তার মানে
স্তরের এককগুলোর মধ্যে যে কোরিলেশন সেটা যদি পজিটিভ হয়, পজিটিভলি কোরিলেটেড ডাটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্তরিত দ্বিগুণ উন্নয়ন ধারাবাহিক নমুনায়ন থেকে ভালো ফলাফল দেয়। আর যদি নেগেটিভলি কোরিলেটেড হয় তাহলে কি বলবো আমরা, ধারাবাহিক নমুনায়নটা স্তরিত দ্বিগুণ উন্নয়ন থেকে ভালো রেজাল্ট দিবে। আর যদি তাদের মধ্যে কোনো কোরিলেশন না থাকে তাহলে দুইটা নমুনায়নই আমাদের জন্য সমান দক্ষতা। তো শিক্ষার্থীরা তোমরা ধারাবাহিক নমুনার সাথে স্তরিত দ্বিগুণের তুলনাটা আশা করি বুঝতে পারছো। এবার আমরা ধারাবাহিক নমুনার সাথে সরল দ্বিগুণ উন্নয়নের কি তুলনা এটা আমরা বলি, এটা আসে। আমাদের যদি n সংখ্যক নমুনার সরল দ্বিগুণ নমুনা ইউজ করি তাহলে তার মিন যদি y বার হয়, এটা আমরা আগেই জানি, ভেরিয়েন্স অফ y বার আন্ডার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ক্যাপিটাল N মাইনাস n বাই ক্যাপিটাল N ইনটু ক্যাপিটাল S স্কয়ার বাই n, এটা আমরা আগে জানি। আমরা সেই জানা মানটা সরাসরি লিখে ফেললাম। ধারাবাহিক নমুনায়নের ক্ষেত্রে ভেরিয়েন্সটা কি, ভেরিয়েন্সের এই ফরম্যাটটা আমরা এখানে লিখবো তুলনার ক্ষেত্রে। capital N minus 1 by capital N square minus k into N minus 1 by capital N square WSY হচ্ছে গিয়ে পপুলেশন ভেরিয়েন্স উইদিন সিস্টেমেটিক স্যাম্পল। ভেরিয়েন্সের এই ফরম্যাট আমরা লিখব, এই ফরম্যাটটা লিখে আমরা সরল দ্বিগুণ নমুনার সাথে তুলনা করব। তোমাদের প্রশ্ন আসে যে ধারাবাহিক নমুনায়নের সাথে সরল দ্বিগুণ নমুনায়নের তুলনা করো, অথবা সরল দ্বিগুণ নমুনার ক্ষেত্রে ধারাবাহিক নমুনা দক্ষ হবে একটা শর্ত দিয়ে দেয়, আমরা সেই শর্তটা এখানে প্রমাণ করব। এই যে যদি উইদিন সিস্টেমেটিক স্যাম্পলের ভেরিয়েন্সটা নরমাল যে ভেরিয়েন্স আছে তার থেকে বড় হয়, এটা প্রমাণ আছে। আগের 1 ও 2 নম্বর সমীকরণ হতে আমরা পাই সিস্টেমেটিক স্যাম্পলিংটা ভালো হবে তার থেকে, সরল দ্বিগুণ নমুনা থেকে ভালো হলেই এটা লেস দেন হবে। তাহলে এই শর্তটা আমরা যদি এখানে ইমপ্লাই করি, ভেরিয়েন্সের মানগুলা বসালে তোমরা এটা সিম্পল অ্যারিথমেটিক ক্যালকুলেশন থেকে লক্ষ্য করে দেখো ফাইনালি এই শর্তটা আসে। এককগুলির মধ্যে ধারাবাহিক নমুনার এককগুলির মধ্যে যে ভেরিয়েন্স, সেই ভেরিয়েন্সটা যদি ওভারঅল এককগুলোর ভেরিয়েন্স থেকে বড় হয় তাহলে ধারাবাহিক নমুনার একক সমূহের ভেদাঙ্ক যদি বেশি হয়, তাহলে একক সমূহের মানগুলোর মধ্যে অসমতা বেশি হলে ধারাবাহিক নমুনা সরল দ্বিগুণ নমুনার চেয়ে অধিক ভালো ফলাফল দান করে। আমরা এটা হচ্ছে তুলনা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন সরল দ্বিগুণ নমুনার চেয়ে ধারাবাহিক নমুনায়ন পছন্দ হওয়ার কারণটা কি, সরল দ্বিগুণ নমুনা ইউজ না করে কেন আমরা ধারাবাহিক নমুনা ইউজ করবো, এটা একটা প্রশ্ন হিসাবে আসতে পারে। তো এখানে আমরা কারণগুলি আমরা দেখব যে ধারাবাহিক নমুনায়নে নমুনা চয়ন করা অধিকতর সহজ সরল দ্বিগুণ নমুনার চেয়ে। তাহলে বিশেষ করে যখন মাঠ কর্মীদের নমুনা চয়ন করা হয় তখন ধারাবাহিক নমুনায়নের মাধ্যমে নমুনা চয়ন করলে ভুল ভ্রান্তি হয় না। দাপ্তরিকভাবে কোনো নমুনা সংগ্রহ করতে ধারাবাহিক নমুনায়ন পদ্ধতি প্রয়োগ করলে যথেষ্ট সময় কম লাগে। প্রথম স্যাম্পলটাই আমরা র্যান্ডমলি চুজ করি, এটা করে ফেললে বাকিগুলা আমরা ঘরে বসেই করতে পারি আমাদের যদি ফ্রেন্ডটা জানা থাকে। তৃতীয় যে সুবিধা আছে, কোনো কোনো ক্ষেত্রে ধারাবাহিক নমুনায়ন সরল দ্বিগুণ নমুনায়নের চেয়ে অধিক তুলনায় দক্ষ। ধারাবাহিক নমুনায় সমগ্রকে n সংখ্যক স্তরে যদি ভাগ করি আমরা, যেখানে প্রথম স্তরে k সংখ্যক একক, দ্বিতীয় স্তরে দ্বিতীয় k সংখ্যক একক, এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে করি তাহলে ধারাবাহিক নমুনায়ন প্রতিটি স্তরে একটি একক বিশিষ্ট স্তরিত দ্বিগুণ উন্নয়নের মতোই সমান দক্ষ। এই কথাটা আমরা একটু আগে আলোচনা করছি। এখন যেটা আছে আমাদের, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে যদি লিনিয়ার ট্রেন্ড থাকে, সরল রৈখিক গতিধারা থাকে, তাহলে ধারাবাহিক নমুনার ক্ষেত্রে আমাদের একটা তুলনা আছে ভেরিয়েন্সের, সেই তুলনাটা আমরা লক্ষ্য করি। আমরা ধরি যে সমগ্রকের যে একক সমূহ আছে সেগুলো একটা লিনিয়ার ট্রেন্ড অনুসরণ করে, অর্থাৎ চলকের মানগুলা yi সমান a প্লাস bi, যেখানে i সমান 1 to ক্যাপিটাল N, অর্থাৎ ক্যাপিটাল N স্বাভাবিক সংখ্যা, a ও b দুইটা কনস্ট্যান্ট। তাহলে আমরা y বার সমান পপুলেশন মিন সমান কি লিখবো, আমরা a প্লাস b i বার আমরা লিখবো, এটা আমরা জানি a প্লাস b i বার সমান কি, i এর মান 1 থেকে ক্যাপিটাল N, তাহলে আমরা সেই জায়গায় লিখতে পারি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগফল n। এখন n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, n into n plus 1 by 2, তাহলে ওইখানে উপরে n আর এই n কাটা গেলে শুধুমাত্র n plus 1 by 2 থাকতেছে। এটা সিম্পল একটা ক্যালকুলেশন, তোমরা আশা করি বুঝতে পারবে। y বার সমান আমরা কি পেলাম, a plus b into n plus 1 by 2। এখন i তম ধারাবাহিক নমুনার গড়টা কি হবে, yi ডট বার। তাহলে i তম ধারাবাহিকের মান কি হবে, প্রথম মানটা হবে a plus bi, পরেরটা হবে a plus b into i plus k,
a প্লাস বি ইন্টু আই প্লাস 2k, পরেরটা এইভাবে সর্বশেষ হবে a প্লাস বি ইন্টু আই প্লাস n মাইনাস 1 ইন্টু k। এটা কিন্তু সংজ্ঞা অনুযায়ী আমরা ধারাবাহিক নমুনার সংজ্ঞা অনুযায়ী কিন্তু মানগুলো আমরা পাই। যেহেতু আমার নমুনার মান আছে n দিয়ে ভাগ করলাম, এবং এই মানটাকে যদি আমরা সরলীকরণ করি, এখানে এ আছে কতগুলো, এ আছে আমার n সংখ্যক এ আছে, তাহলে এটা হয়ে গেল n এ। লক্ষ্য করে দেখো, ঠিক বিআই আছে কতগুলা, nটা। আর বাকি যে রাশিগুলো আছে বি কে যদি আমরা কমন নেই, লক্ষ্য করে দেখো, এটা ভাঙাইলে এটা হবে বিআই প্লাস বিকে, বিকেটা কমন নিলে এখানে থাকবে 1, এইভাবে 1 আপ টু n মাইনাস 1 সংখ্যক মান আসবে। এবং n দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে a প্লাস বিআই প্লাস বিকে। আর এটা আসলে কি, এটা হচ্ছে n মাইনাস 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, n ইন্টু n প্লাস 1/2। n এর জায়গায় n মাইনাস 1 যদি দেই, তারপর আমরা যদি এটা হিসাব করি, তাহলে আলটিমেটলি এই রাশিটা হবে আমার n মাইনাস 1/2, bk ইন্টু n মাইনাস 1/2, n দ্বারা ভাগ করার পর তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো। তাহলে yi ডট বাই তোমার ধারাবাহিক নমুনায়নের মানটা আমরা কি পেলাম, a প্লাস বি ইন্টু, এখানে যদি আমরা বি কমন নিই তাহলে i প্লাস k ইন্টু n মাইনাস 1/2। এখন তাহলে আমার y বার সমান হচ্ছে এটা, আর yi বার সমান হচ্ছে এটা। এখন যদি yi ডট বার মাইনাস y বার ধারাবাহিক নমুনার ঘর থেকে তার করেসপন্ডিং পপুলেশন মিনের ব্যবধান নেই, তাহলে এটার মান হচ্ছে এই যে এটা স্ক্রিনে তোমরা লক্ষ্য করো, এটা মাইনাস আর এখানে হচ্ছে এটা, তাহলে এটা মাইনাস করলাম। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই রাশি সমান yi ডট বার মাইনাস y বার সমান আমরা কি পাই, b ইনটু i মাইনাস k প্লাস 1/2 পাই। এই মানটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে। এই ধারাবাহিক নমুনাগর কত, 1/k ইনটু সামেশন i ইকুয়াল টু 1 to k yi ডট বার মাইনাস y বার হোল স্কয়ার। এটা আমরা সংজ্ঞা অনুযায়ী বারবার বলছি। তাহলে এখানে এই যে রাশি সামেশন, এই রাশিটার মান কত, এই রাশিটার মান আমরা একটু আগে পেয়েছি, সেখানে যদি মানটা বসাই তাহলে b স্কয়ার বাই k সামেশন i ইকুয়াল টু 1 to k i মাইনাস k প্লাস 1/2 হোল স্কয়ার। এই মানটা এখানে বসাই দিলাম। এই মানটা বসাইলে এখানে যে এটা a এটা b দুই তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, মানটা আমরা জাস্ট সিম্পল অ্যারিথমেটিক মিনের অ্যারিথমেটিক ক্যালকুলেশন করলাম। করার পরে এখন এই যে i, এখানে i তম সংখ্যার সমষ্টির বর্গ। তাহলে আমরা কি জানি, i যেহেতু স্বাভাবিক সংখ্যা, i এর মান কত আমরা বলছি যে k। এর সময় ধারাবাহিক নমুনার ক্ষেত্রে আমরা k, তাহলে k সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত, k প্লাস 1 প্লাস 1 ডিভাইড বাই 6। কিভাবে সমষ্টিটা হচ্ছে কত, যত হয় তত বসাই দিলাম, তারপরে এটা তো k দিয়ে আছেই প্রকাশ। এই যে আমরা সামেশন i সমান k ইনটু k প্লাস 1/2 বললাম। এখানে সরল করলে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে ফাইনালি যে মানটা আসে সেই মানটা হচ্ছে k স্কয়ার মাইনাস 1/12 b স্কয়ার। ভেরিয়েন্স অফ y বার si was সিস্টেমেটিক স্যাম্পল মিনের ভেরিয়েন্স হচ্ছে k স্কয়ার মাইনাস 1/12 ইনটু b স্কয়ার। ঠিক আছে, আর র্যান্ডম স্যাম্পলটা আমরা আগেই পেয়েছি। এখন এই s স্কয়ার ওভারঅল যে ভেরিয়েন্স, পপুলেশন ভেরিয়েন্স, তার ফর্মুলা হচ্ছে এটা, এটা আমরা জানি। এই জায়গায় আমরা yi এর মানটা বসাবো, yi সমান আমরা a প্লাস bi ধরছি, y বার সমান আমরা কি পাবো, a প্লাস bi বার, এটা ছিল আমার। ঠিক আছে, a প্লাস bi বার। এখানে একটা জিনিস আমাদের আগের স্লাইড আমরা দেখি একটু, এটা কি ছিলাম আমরা, y বার সমান এই যে a প্লাস b ইনটু এই যে n প্লাস 1/2 এটা পেয়েছিলাম। এই মানটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি। এই মানটা বসালে আমাদের কি পাই, এটা পাই, y বার সমান। এখন এই মানটা যদি আমরা বসাই তাহলে আমরা কি পাই, লক্ষ্য করে দেখো এখানে একটু মিস্টেক হয়েছে, এই যে মাইনাসের কারণে মাইনাস হবে। এই যে আবার শিক্ষার্থীরা তোমরা এটা লক্ষ্য করে দেখো, এই যে এটা হবে মাইনাস, প্লাস হবে না, এটা হবে মাইনাস। ঠিক আছে, এটা হবে মাইনাস। এটা যদি মাইনাস হয়, এই মাইনাসে এ কাটা, এখানে যদি আমরা বি কমন নিই তাহলে এটা কি হবে i মাইনাস i বার হোল স্কয়ার, এবং বিটা বর্গ হিসেবে বাইরে গেলে বি স্কয়ার। তাহলে আমরা এখানে সামেশন i ইকুয়াল টু 1 টু ক্যাপিটাল i মাইনাস i বার হোল স্কয়ার, এইটাকে যদি আমরা ভাঙাই তাহলে এইভাবে লিখতে পারি। এখন এটা কি
আই এর মান হচ্ছে কে, প্রথম স্বাভাবিক সংখ্যা কে সংখ্যক তার সমষ্টির বর্গ, সেই মানটা তো আমরা জানি যে 1 টু আপ টু ক্যাপিটাল এন স্কয়ার। আই এর মান আমরা বলছি এন, আই ইকুয়াল টু 1 টু আপ টু ক্যাপিটাল এন, তাহলে এই যে আই ইকুয়াল টু 1 টু ক্যাপিটাল এন এখানে দেওয়া আছে, সেগুলো যদি আমরা এভাবে ভাঙাই, এই সামটা ভাঙাই, তাহলে ফর্মুলা আছে এরকম। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইনটু n প্লাস 1 প্লাস 1 ডিভাইড বাই 6, আর এই সমষ্টিটা কত n ইনটু n প্লাস 1 বাই 2। এই সূত্রগুলো বসার পর আমরা যদি যোগ বিয়োগ করি, ফাইনালি আমরা s স্কয়ার সমান কত পাই? s স্কয়ার সমান পাই n ইনটু n প্লাস 1 বাই 12 ইনটু b স্কয়ার। এই মানটা আমরা এখানে ভেরিয়েন্স অফ র্যান্ডম, সিম্পল র্যান্ডম শ্রেণী ভেরিয়েন্সের ক্ষেত্রে s স্কয়ার আছে না, এই s স্কয়ারে এই মানটা আমরা পুট করে দিলে ভেরিয়েন্স অফ y বার এর মানটা আমরা কত পাই? k মাইনাস 1 ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 12 ইনটু b স্কয়ার। তাহলে আমরা সিস্টেমেটিক এর বের করলাম, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর ভেরিয়েন্স বের করলাম। এবার আমরা স্তরিত দৈব নমুনায়নের ক্ষেত্রে বেদাঙ্কটা কি বলবো? প্রতিটা স্তরের মধ্যকার বেদাঙ্ক নির্ণয় করার জন্য আমরা এই যে ক্যাপিটাল এন এর পরিবর্তে কে বসাবো, কে বসাইতে হবে তুলনা করার জন্য। s স্কয়ার wst এর মান কত হবে? এই যে k ইনটু k প্লাস 1 b স্কয়ার, এই মানটা এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই মানটা এখানে বসাই, এই s স্কয়ার wst এর পরিবর্তে এই মানটা আমরা বসাই, তাহলে স্তরিত দৈব নমুনায়নের বেদাঙ্কের ফর্মটা হবে k স্কয়ার মাইনাস 1 বাই 12 ইনটু b স্কয়ার। এখন যদি n এর মান 1 এর চেয়ে বড় হয়, তাহলে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমি যে বিষয়টা এখানে আলোচনা করতেছি লক্ষ্য করে দেখো, আমরা ভেরিয়েন্স অফ y বার st এর মান কত পেলাম? এই যে এই রাশিটা পেলাম। আর ভেরিয়েন্স অফ y বার র্যান্ডম কত পেলাম? পেলাম হচ্ছে এইটা। আর আমরা যদি আগের স্লাইডে যাই, ওখানে আমরা পাইছি কই? এই যে ভেরিয়েন্স অফ সিস্টেমেটিক। এই তিনটা ভেরিয়েন্স যদি আমরা তুলনা করি, এই যে লাল রঙে যেটা দেখালাম, তাহলে আমরা কি পাই? আমরা এই বিষয়টা, এই সিদ্ধান্তে আমরা উপনীত হব n এর মান 1 এর চেয়ে বড় হলে সেই ক্ষেত্রে স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে ভেরিয়েন্স হবে সবচেয়ে ছোট, তারপরে ছোট হবে সিস্টেমেটিক, তারপরে ছোট হবে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। অর্থাৎ উল্লেখিত সমগ্রের ক্ষেত্রে ধারাবাহিক নমুনায়ন সরল দৈব নমুনায়নের চেয়ে অধিক দক্ষ, কিন্তু স্তরিত দৈব নমুনায়নের চেয়ে কম দক্ষ। এটা হচ্ছে একটা তুলনামূলক পরিমাপ, এটা প্রায় পরীক্ষায় আসে। আমার শিক্ষার্থীরা, তোমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে সবাই মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।